আলাইকুম। নয়ার সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক, নয়ার সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সামনে যে পাঠ নিয়ে আসছি সেটা হলো নবম ও দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের তৃতীয় অধ্যায় উপযোগ, ভোগ ও ভোক্তা। তো প্রথমে আমরা আলোচনা করব উপযোগ কি। উপযোগ আমরা আসলে দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করি, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, আমরা দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমরা যা ব্যবহার করি, যেমন খাবার, পরিধেয় বস্ত্র ইত্যাদি, এগুলো আমরা জানি যে কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। আসলে উপযোগ এমনই একটি বিষয়, সেটা হলো কোনো বস্তুর অভাব পূরণ করার ক্ষমতা। যেমন আমার এই মুহূর্তে আমি যদি একটু লিখতে চাই, যে লিখব আমাদের দেশের নাম বাংলাদেশ। ঠিক এই কথাটা লেখার জন্য আমার কিন্তু এই কলমের প্রয়োজন ছিল, কালির প্রয়োজন ছিল, কলমের প্রয়োজন ছিল। এই যখনই লিখলাম আমাদের দেশের নাম বাংলাদেশ, এই কথাটা লেখা শেষ মানে হলো আমার কিন্তু এখন এই কলমের এই আমাদের দেশের নাম বাংলাদেশ লেখার সময় যে উপযোগ ছিল কলমের, সেই উপযোগ কিন্তু শেষ। তাহলে এখানে দেখলাম যে এটা লিখতে গেলে আমার এই কলমের উপযোগ ছিল, অর্থাৎ এই আমাদের দেশের নাম বাংলাদেশ এই কথাটা লিখতে গেলে অবশ্যই আমাকে একটা কলমের প্রয়োজন হয়েছিল। এক্ষেত্রে এটা হলে আমাদের উপযোগ এখানে বসছে। তো ঠিক আছে, সেরকম যেমন আমরা ডাক্তারের কাছে যাই বা মানুষের দ্রব্য পরিধানের কাপড়, আমরা একটা কাপড় পরতেছি, যে আমি একটা কাপড় এই মনে করো পাঞ্জাবিটা পরে আসছি, এখানে আমার এটা উপযোগ। এই করে আমার উপযোগে নিশ্চয় স্মরণ করলাম, মনে করো পাঞ্জাবি পরতে পরতে আমার এই উপযোগটা শেষ হলো। কিন্তু হঠাৎ করে যদি আমার এই কাপড়টা কোনোভাবে পুড়ে বা ছিঁড়ে যে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু আমার সেই ভোগ হলো না। আর ভোগ যখন করবো, ভোগ করা হবে, ভোগের মাধ্যমে যখন আমার অভাব পূরণ হবে, তাহলে সেখানে আমার উপযোগে নিঃশেষ সাধন হবে। যাই হোক, আমরা এবার দেখি মোট কথা উপযোগ বলতে আমরা বুঝি সহজ কথা, উপযোগ হলো, একটু লিখে দেই বোর্ডে, হলো বস্তুর অভাব পূরণ করার ক্ষমতাকে তাহলে কোনো বস্তুর অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ করে। এবার দেখা যাক ভোগ কি। ভোগ ভোগ আমরা প্রতিদিন খাবার খাই, যেমন দেখো এই তোমাদের বইতে কি লেখা আছে, এই বিষয়ে স্পষ্ট লেখা আছে যে প্রতিদিন আমরা ভাত, মাংস, মাছ, কলম, ঘড়ি, জামা কাপড় ব্যবহার করি বা এগুলো আমরা ভোগ করি। এখানে ভোগ বলতে কিন্তু এগুলো নিঃশেষ করাকে বোঝায় না, কেননা আমরা কোনো জিনিস ধ্বংস বা নিঃশেষ করতে পারি না। আসলে ভোগ বলতে কিন্তু নিঃশেষ করাকে বোঝায় না। আমরা কোনো বস্তু কিন্তু যে আমরা ধ্বংস বা নিঃশেষ করতে পারি না, কেননা আমরা কোনো জিনিস ধ্বংস নাশ করা, আমরা শুধু দ্রব্যগুলো ব্যবহারের দ্বারা এর উপযোগ গ্রহণ করতে পারি, ব্যবহারের দ্বারা এর উপযোগ গ্রহণ করতে পারি। খেয়াল রাখতে হবে, অভাব মোচন ছাড়া অন্য কোনোভাবে দ্রব্যের উপযোগ ধ্বংস করা হলে তাকে ভোগ বলা যাবে না। যেমন
আমরা যদি অভাব মোচন না করার পরে আবার এই কলমটা হঠাৎ করে এখান থেকে পড়ে গেল, পড়ে ভাঙে নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু এটা ভোগ হলো না। তাহলে এর অভাব মোচনের দ্বারা আমাদের অবশ্যই এটাকে শেষ করতে হবে, উপযোগে নিঃশেষ সাধন করতে হবে, তাহলে সেটা ভোগ। তাহলে আমরা পরিষ্কার কথায় বলতে পারি, ভোগ বলতে আমরা অভাব পূরণ করার জন্য কোনো দ্রব্যের উপযোগের নিঃশেষ করাকে, উপযোগের নিঃশেষ করাকে ভোগ বলা হয়। তাহলে ভোগ বলতে আমরা বলছি মানুষের অভাব পূরণের জন্য, মানুষের অভাব পূরণের জন্য জন্য কোনো বস্তুর, মানুষের অভাব পূরণের জন্য কোনো বস্তুর বা কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করা যায়। কোনো বস্তুর বা দ্রব্যের, বস্তু কথাটা আমরা বাদ দিই, কোনো দ্রব্যের উপযোগ উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। নিঃশেষ করাকে তাহলে ভোগ বলতে আমরা বুঝছি মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের নিঃশেষ করাকে বোঝায়। তাহলে এর আগে আমরা উপযোগ বলতে বুঝেছি যে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে আমরা উপযোগ বলি, আর ভোগ বলতে হচ্ছে যে উপযোগের নিঃশেষ সাধন করাকে ভোগ বলা হয়। তাহলে দুটি বিষয় তো তোমরা বুঝতে পারলে যে উপযোগ কি আর ভোগ কি। প্রথম কথা হলো, উপযোগ বলতে কোনো বস্তুর অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে, আর ভোগ বলতে কোনো বস্তুর মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। এটি কিন্তু কোনো দ্রব্যটা যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায়, আগুনে পুড়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে গেল, কিন্তু এটাকে ভোগ করা বোঝায় না। ভোগ করতে হলে সে জিনিসটাকে ব্যবহার করে উপযোগে নিঃশেষ করতে হবে। যেমন আমি খাবার খেলাম, খাবার খেয়েছি, খাবার ভোগ করেছি, যে আমার মধ্যে প্রয়োজন ছিল, ক্ষুধা ছিল, ক্ষুধা নিবৃত্তি করেছি খাবার দিয়ে, তাহলে ওটা উপযোগে নিঃশেষ করা হলো। আমার এই মুহূর্তে আমার একটা মোবাইলের প্রয়োজন, যখন আমরা মোবাইলটা কিনলাম, তো কেনার পর মোবাইল যখন কাজ করছি, ফোন করছি, ইত্যাদি 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 করছি, করতে করতে এটা কিন্তু আসলে এটা ভোগ করা হচ্ছে। এবার ভোক্তা, তোমরা নিশ্চয়ই এমনিতেই বুঝতে পারছো, ভোক্তা বলতে আমরা নর্মালি বুঝছি যে যিনি ভোগ করেন তিনি ভোক্তা। তাহলে ভোক্তা বলতে যে ব্যক্তি ভোগ করে তাকে আমরা ভোক্তা বলি। বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে। তাহলে যে ব্যক্তি ভোগ করে তাকে ভোক্তা বলে। যে ব্যক্তি ভোগ করে তাকে ভোক্তা বলে। এবার একটা কথা বলছে, বাজার অর্থনীতিতে যে ব্যক্তি ভোগ করে তাকে ভোক্তা বলে। এর সাথে একটা কথা আছে যে বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া, মানে যেটা অবাধ সহজলভ্য দ্রব্য, যেমন আমাদের অক্সিজেন, আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা সবাই নিচ্ছি, এই যে অক্সিজেন, এটা কিন্তু অবাধ এবং সহজলভ্য। এটা এখানে যে ভোক্তা বা উপযোগ বা ভোগ, এটা এত কিছু এখানে আমাদের ব্রেন আসবে না। বলছে যে ভোক্তা বলতে গেলে বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে। তার মানে যে কোনো বস্তু ভোগ করার জন্য অর্থ ব্যয় করতে যদি কোনো ব্যক্তি প্রস্তুত থাকে, তাহলে সেটা হচ্ছে সেই ব্যক্তি আছে ভোক্তা হিসেবে গণ্য। যেমন আমি আবার বলছি, মানে যে আমি এই একটা ডাস্টার কিনবো,
ডাস্টার, এইটি কেনার জন্য আমি মনে করি 40 টাকা লাগবে। এই 40 টাকা ব্যয় করে এটি কেনার জন্য যদি প্রস্তুত থাকি, তাহলে এক্ষেত্রে আমি ভোক্তা হিসেবে গণ্য হব। তাহলে আমরা এখানে এতক্ষণ আলোচনা শিখলাম যে উপযোগ, উপযোগ কি, উপযোগ, ভোগ, ভোক্তা কি, আমরা পরিষ্কার ধারণা পেলাম। এবার আমরা একটু যাব অন্য বিষয়ে, সেটা হলো মোট উপযোগ, উপযোগ ও প্রান্তিক উপযোগ, এই বিষয় নিয়ে আমরা কথা বলব। যাই হোক, আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কি, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো এবার। তো প্রথমে আমরা আলোচনা করি মোট উপযোগ। মনে করো তুমি বাজারে গিয়ে একাধিক আম কিনতে চাও। মনে করো তুমি বাজারে গেলে যে একাধিক আম কিনতে চাও, তুমি প্রথমে একটা আম কিনবা। তোমার যে আগ্রহ থাকবে, যে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে, বা আমটা কেনার সময় তোমার কাছে যেটা মনে হয় উপযোগ বলতে আমরা জানি কোনো বস্তুর অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। আর তুমি যখন প্রথমে একটা আম কিনলে, ওই আমটা তোমার জন্য খুবই কিন্তু গুরুত্ব ছিল, বেশ তোমার ওখানে ওই আমটা তোমার বেশ উপযোগ ছিল। কিন্তু এরপরে যখন তুমি আরেকটা আম কেনো, তাহলে দেখবা যে প্রথম যে আমটা কিনেছো, ওই আমটা সে কিন্তু দ্বিতীয় আমটাই কিন্তু তোমার অতটা তোমার যে অভাব পূরণ করবে না। তারপর যদি আরেকটা আম কেনো, তাহলে দেখবা যে ওর পর তেমন কোনো গুরুত্ব নাই। তারপর আরেকটা হলে কিন্তু আরও গুরুত্ব নাই। আসলে তোমরা তো বাজারে হয়তো বা যাও না, তো যারা যায় তারা মনে করো দেখবা যে যখন একটা জিনিসের দাম হচ্ছে, মনে করো তুমি এক জায়গা থেকে মনে করো কলা কিনতে গেলে, তুমি প্রথমে একটা কলা কিনছো মনে করো 5 টাকা দিয়ে। পরবর্তী বলছে যে সেই দোকানদার বলে যে মনি কি ভাই, তুমি আরেকটা আম নিয়ে যাও, এনো তুমি একটা আম নিয়ে যাও। তখন কিন্তু তুমি বা আম বা কলা, মনে করি সরি যে কলার কথা বলছিলাম, যে এই কলাটা নিয়ে নাও, তুমি নাও। না 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 আঙ্কেল, আমি বা ভাই আমি নেব না। তার কারণ হলো তোমার ওইখানে প্রথমটা যে উপযোগ তোমার ছিল, দ্বিতীয়টা কিন্তু তারপরে যদি পিড়াপিড়ি করে, তা বলে যে না ভাই, ওকে আমি 5 টাকা দেবো না, 4 টাকা দেবেন। এরপর যদি বলে যে ঠিক আছে নেও, এটা নেওয়ার পর আবার যদি বলে যে তুমি আরেকটা কলা নাও, তাহলে তুমি দেখবা যে সেখানে তুমি বলছো না না আঙ্কেল কি ভাই আমি আর নেবো না। যদি পিড়াপিড়ি করে তখন বলছে 3 টাকায় দিয়ে দাও। যাক, আমি যেটা বলছি যে তোমাকে যে চাচ্ছিলাম যে প্রথমটায় যে উপযোগ তোমার থাকবে, তারপরে আরো যদি ব্যবহার করতে চাও, পর দেখো যে তোমার উপযোগটা আরো আস্তে আস্তে কমে থাকবে। যাই হোক, আমরা এখন একটু আলোচনা করি। বইতে তোমাদের কি লেখা আছে, বই ভাষায়, বাজারে গিয়ে তুমি খাওয়ার জন্য একাধিক আম কিনতে চাও। একটি নির্দিষ্ট সময় প্রথম আমটি কিনতে তুমি যে টাকা ব্যয় করো, দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ আম করার সময় কিন্তু তা করো না। কারণ প্রথম আম খাওয়ার অভাব অনেকটা পূরণ প্রথম আম খাওয়ায় তোমার অভাব অনেকটা পূরণ হয়ে যায়। দ্বিতীয় আমে কিন্তু তোমার একটু ওখানে ওই অভাবটা তত আগ্রহ আস্তে আস্তে কমে যাবে। তাহলে মোট কথা আমরা বলতে চাচ্ছি যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ বলতে আমরা এমন একটা কথা বুঝি যে মানুষ যদি একই সময়, নির্দিষ্ট সময় কিন্তু হবে, এটা নির্দিষ্ট সময় হতে হবে। একটি নির্দিষ্ট সময় তো একটি দ্রব্য বা একই জাতীয় দ্রব্য একাধিক ব্যবহার করার ফলে তার কিন্তু আস্তে আস্তে উপযোগ ক্রমশ কমতে থাকে। তো
তো এই যে উপযোগ সমষ্টি, আমরা এমন হতে পারে যে তুমি আর আম কিনবে না, এক সময় আম দিতে দিতে মনে করো 3টা কিনে 4টা, পঞ্চম আম, ষষ্ঠ আম, এরপরে দেখা গেলো তুমি আর আম কিনতেই চাইবে না, কারণ আম খাওয়ার প্রতি সে সময় তোমার আর কোনো আগ্রহ থাকবে না, বা তোমার কাছে অতিরিক্ত আমের উপযোগ শূন্য। আম ক্রয় করতে তোমাকে টাকা ব্যয় করতে হয়। ধরি প্রথম আমটি তুমি কিনলে 5 টাকায়, দ্বিতীয় আমটি কিনলে তুমি 4 টাকায়, তৃতীয় আমটি 3 টাকায়, চতুর্থ আমটি 2 টাকায়, পঞ্চম আমটি 1 টাকায়। যখন ষষ্ঠ আমটি হবে না, তারপরে আসছে অন্য কথা, তোমরা একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক 2 টাকা, এভাবে মোট মনে করো প্রথম আমটি 5 টাকায়, 5, দ্বিতীয় হচ্ছে 4, তারপরে 3, তারপরে 2, 5 আর 9, 3, 5, মোট এটা হবে 14। তো 14 টাকা, 14 টাকা দিয়ে তুমি 4টি আম কিনলে, টাকাকে উপযোগের মাপকাঠি ধরলে এখানে 4টি আমের মোট উপযোগ 14। তাহলে যদি টাকাকে উপযোগের মাপকাঠি ধরি, তাহলে এখানে এই 4টি আমের মোট উপযোগ 14। বুঝতে পারছো? এই 4টি আমের মোট উপযোগ 14, যদি টাকাকে উপযোগের মাপকাঠি হিসেবে ধরা হয়। অতএব কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত যে তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে। তাহলে আমরা মোট উপযোগ বলতে আমি লিখতে পারি এরকম, একটি নির্দিষ্ট সময়, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, অনেকে মনে করো না যে মেহমান বাড়ি গেছো, তো মেহমান বাড়ি গেলে বেশ খাবার দিচ্ছে, অনেক একটা করে খাবার দিতে আসে, মনে করে মাংসই দিচ্ছে, মনে করো তোমার খুব পছন্দের খাসির মাংস খাচ্ছ, প্রথমে 2 পিস দিচ্ছে, খাইলে, তারপর 2 পিস খাচ্ছ, তারপরে না আর দিই না। তারপরে যদি বেশ পরিচিত বন্ধু এসে বলে যে বন্ধু দিচ্ছি তো আরেকখান দেবো, আর 2 পিস দেবো, না বন্ধু আমার কিন্তু বমি এসে যাবে কিন্তু নির্দিষ্ট সময়, কিন্তু তারপর আবার কিন্তু মনে হবে কি পরের দিন মনে হবে যেন ইস আমার যদি ওই সময় আর করে ফ্যাসটা ভালোই হতো। কিন্তু এটি কেন, এই যে সময় চেঞ্জ হয়েছে, এই জন্য কিন্তু তোমার এখানে এই উপযোগ কিন্তু বেড়ে যাচ্ছে। যদি ওই সময় কিন্তু আস্তে আস্তে কমে গেছিল, কিন্তু পরবর্তী যেহেতু সময় চেঞ্জ করেছো, যার কারণে পরের দিন মনে হচ্ছে যে যদি কাল সেদিন আর পিস খেয়ে আসতাম তো ভালোই লাগতো। আসলে এটা কিন্তু নির্দিষ্ট সময় কথা বলা আছে। তাহলে আমরা লিখতে পারি কি যে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে। তাহলে কি হচ্ছে, কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দ্রব্য হতে হবে, সময় নির্দিষ্ট, দ্রব্য নির্দিষ্ট হতে হবে। তাহলে কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে। যেমন বলেছিলাম, একটু আগেই বলেছিলাম যে প্রথম আমের 5, 4, 3 প্লাস 2 মোট 14। এই যে নির্দিষ্ট সময় ওই সে বাজারে যে আম কিনতে গেছিল, প্রথমটা 5 তৃপ্তি মনে করো, এটি 4, 3, 2 এভাবে মোট, এটা আছে মোট প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে। তাহলে জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছে যে কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে।
যেহেতু অতিরিক্ত আম থেকে ক্রমান্বয়ে তৃপ্তি কম পাওয়া যায়, যেহেতু অতিরিক্ত আম থেকে, যে প্রথম বলেছিলাম যে প্রথম আম 5 টাকা, মোট উপযোগ প্রান্তিক উপযোগ 5, দ্বিতীয় আম থেকে 4 টাকা, প্রান্তিক উপযোগ, হ্যাঁ এখানে এখানে 4, তাহলে এই 5 যোগ 4, আর তৃতীয় আমের থেকে এটা হচ্ছে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ। যাই হোক, তৃতীয় আম থেকে যদি এখানে 3 হয়, কমে থাকে বলছি যে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে, তাহলে কি হবে এখানে 9 যোগ 3 12। যাই হোক, এটা আমি পরে সুন্দর করে লিখে দেব। তাহলে এখানে হচ্ছে কি, যেহেতু অতিরিক্ত আম থেকে ক্রমান্বয়ে তৃপ্তি কম পাওয়া যায়, সেহেতু ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে। যেহেতু তৃপ্তির পরিমাণ আস্তে আস্তে কমছে প্রান্তিক উপযোগ, তাহলে ক্রমান্বয়ে যে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে। একটা পরিষ্কার কথা এখানে তোমরা বুঝে নাও, যে কথাটা বলা হলো এটা আমাদের সবসময়ের জন্য লাগবে, যখনই তোমাদের বিভিন্ন প্রশ্নে আসবে, মানে সবসময় আমাদের মনে রাখতে হবে যে যেহেতু অতিরিক্ত আম থেকে ক্রমান্বয়ে তৃপ্তি কম পাওয়া যায়, ক্রমান্বয়ে তৃপ্তি কম পাচ্ছে, কাজেই মোট উপযোগ কিন্তু বাড়ে ক্রম হ্রাসমান হারে বাড়ে। এখানে 5 ছিল 4 হয়েছে, বাড়ছে কিন্তু 4, বাড়ছে কিন্তু 3, বাড়ছে 2, বাড়ছে কিন্তু 1, তাহলে বাড়ছে কিন্তু ক্রম হ্রাসমান হারে বাড়ে। এটা তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে মোট উপযোগ, যেহেতু প্রান্তিক উপযোগ বা আমাদের তৃপ্তি আস্তে আস্তে কমে যায়, যার কারণে মোট উপযোগ বাড়ে কিন্তু ক্রম হ্রাসমান হারে বাড়ে। একটা কিনছি, মনে করেন যাই কিনলাম, আমি এখন এই মধ্যে 2টো আম ক্রয় করছি, 2টো আম থেকে তৃপ্তি পাইছি 9, তৃতীয় আম থেকে যখন কিনবো আছি, কিন্তু ওটা প্রান্তিক উপযোগ কম ছিল, তৃপ্তি আমার মানে চাহিদা কম ছিল বা ওখানে তৃপ্তি কম পাচ্ছি, সেটাও তো এখানে সে যোগ হলে কিন্তু লেভেলটা বাড়ছে, কিন্তু কিভাবে বাড়ছে? ক্রম হ্রাসমান হারে বাড়ছে। তাহলে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে। এবার আমরা যাব যে প্রান্তিক উপযোগ। শেষ। প্রান্তিক উপযোগ আগেই তোমাদেরকে বলেছি যে প্রান্তিক উপযোগ হলো যে 2-3টা আম কিনছি, কেনার পর তারপরও আরেকটা আম যখন কিনবো, তখন দেখবো যে উপযোগ কিন্তু তখন ওই আম থেকে আমরা যে অতিরিক্ত যে উপযোগ পাই, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে দেখো, মনে করো তুমি 3টি আম কিনেছো, এখন তুমি আবার আরেকটি আম কিনলে, এই অতিরিক্ত চতুর্থ আমটি হলো প্রান্তিক আম। এই প্রান্তিক আম থেকে তুমি যে তৃপ্তি বা উপযোগ পেলে, তাই প্রান্তিক উপযোগ। তো এখানে যে চার্ট আমি দিয়েছিলাম, এখানে একটু আগে প্রথম বলেছিলাম যে তোমাদের বাড়তি এখানে একটা দিব আলাদা করে চার্ট। মনে করো এরকম একটা চার্ট নিয়েছি, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, হচ্ছে আমের একক, আর হচ্ছে কি মোট উপযোগ টাকায়, মোট উপযোগ প্রান্তিক উপযোগ, মোট উপযোগ এটা টাকায়, ওইগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তো এখানে
যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, মনে করো তুমি প্রথমে 3টা আম ক্রয় করেছো, করার পরে এরপর তুমি আরেকটা আম ক্রয় করতে গেলে, মনে করো এই আমটা হলো, এই আমে কিন্তু তৃপ্তি তোমার কম হবে নিশ্চয়ই, আর কম, যেটা প্রথমেই আমরা আলোচনা করছি। আসলে ব্যাপার হলো কি, মোট উপযোগ প্রান্তিক উপযোগ বলতে এরকম আমরা বুঝি, প্রথমে একটাই ইউজ করলে তুমি, ওখান থেকে ওর যে উপযোগ, মোট উপযোগ যা হবে প্রান্তিক উপযোগ তাই হবে। যখন দ্বিতীয়টা যখন যাবো, তুমি দ্বিতীয় একটা জিনিস খাইতে দেখো, যখন একটা আম খাইছো, পরটা খাইতে গেলে কিন্তু প্রথমটা যে চাহিদা ছিল, যে তোমাকে যে অপূরণ করেছে, দ্বিতীয়টা কিন্তু তার চেয়ে একটু কম করবে। কারণ হলো ওটা না হলেও মোটামুটি কিছু চলতো, যে তুমি তো খাইছি একটা, তবে তৃতীয় একটা হলে কিন্তু দেখো যে না, এত কি দরকার ছিল। চতুর্থ, না আর দরকার নাই, না হলেই হয়। পঞ্চম আম যখন দেবে, আরে দিয়ে না বলছি, দিয়ে না, আম দেওয়ার দরকার নেই, মোটেই দরকার নেই। তার মানে বলছে ওখানে তৃপ্তি ওটা নাই, অল্প। তারপর ষষ্ঠ দিতে গেলে তোমার রাগ হয়েছে, কি করছো সেগুলো করছো, আমি কিন্তু প্লেট রেখে চলে যাবো, এরকম একটা ব্যাপার হয় না খাওয়ার সময়। যাক, এরকম দেখো যে প্রথম আম মনে করো একটা ক্রয় করছে 5 টাকা, এই উপযোগ এই টাকা দিয়েছে, এই 5 টাকায় কিন্তু তার উপযোগ 5 টাকার উপযোগ আছে, তার প্রান্তিক উপযোগ এখানে 5। আমি বলছি পরপর যখন পরটা যাবার 4 হবে, তারপরটা 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, তারপরে 100 মাইনাস ঋণাত্মক হয়ে যাবে। দেখো তাহলে দ্বিতীয়টায় মোট উপযোগ কত হবে, যে এই 5 ছিল আর এই 4, তাহলে 5 যোগ 4 সমান 9। তৃতীয় ক্ষেত্রে মোট উপযোগ কত হবে, আগে ছিল 9 যোগ 3 সমান 12। চতুর্থ ক্ষেত্রে কি হবে, এই 12 যোগ এই 2, 14। পঞ্চমে কি হবে, এই 14 যোগ 1, 15। ষষ্ঠমের ক্ষেত্রে কি হবে, এই 15 যোগ 0 সমান 15। সপ্তমের ক্ষেত্রে দেখো কি হয়, 15 বিয়োগ 1 সমান 14। একটা জিনিস লক্ষ্য করো তোমরা এখানে, যে প্রান্তিক উপযোগ কিন্তু আস্তে আস্তে কোনো দ্রব্যের ব্যবহার করতে এক সময় প্রান্তিক উপযোগ কিন্তু শূন্য হয়ে যায়, তারপরে কি ঋণাত্মক হয়ে যায়। যখনই শূন্য হয়ে যাবে, সেখানে দেখবেন যে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়, তখন মোট উপযোগ সর্বোচ্চ। এই বিষয়ে তোমরা খেয়াল রাখবে যে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়ে যাবে, মোট উপযোগ তখন সর্বোচ্চ হবে, বা একেবারে 1 হলেও সর্বোচ্চ, সে দুটো একই রকম, কিন্তু আমরা শূন্যকে ধরি। তাহলে আমরা প্রান্তিক উপযোগ বলতে অতিরিক্ত 1 একক দ্রব্য বা সেবা ভোগ করে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে প্রান্তিক উপযোগ বলতে আমরা বুঝি অতিরিক্ত 1 একক বা অতিরিক্ত 1 একক দ্রব্য বা সেবা ভোগ করে, এক একক দ্রব্য বা সেবা ভোগ করে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে প্রান্তিক উপযোগ বলতে আমরা দেখছি যে অতিরিক্ত 1 একক দ্রব্য বা সেবা ভোগ করে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। অতিরিক্ত 1 একক, 1 দ্বিতীয় 2 1 একক দ্রব্য বা সেবা ভোগ করে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায়। এখানে 4 পাওয়া গেছে, তারপরটা ক্রমান্বয়ে কমছে 3, তারপর 2, তারপর 1, এভাবে। এটি হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ বলতে আমরা বলছি অতিরিক্ত 1 একক বা দ্রব্য ভোগ করে যে উপযোগ বা তৃপ্তি, যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় তাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। এবার সূচির মাধ্যমে
প্রান্তিক উপযোগের উপযোগ উপস্থাপন করব আমরা। তো এখানে সূচির মাধ্যমে, এটা হচ্ছে সূচি। সূচির মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব। তো তাহলে আমরা মোট উপযোগ তো শুনেছিলাম বা শিখেছিলাম এর আগে। এবার প্রান্তিক উপযোগ দেখলাম, আমরা এটা সূচির মাধ্যমে দেখাই। যেমন প্রথম একটি আম ক্রয় করেছিল, ক্রয় করার ফলে যে মোট উপযোগ টাকা, এখানে 5 টাকা তার উপযোগ, মোট উপযোগ ছিল 5, তার প্রান্তিক উপযোগ এখানে 5 ছিল, একই রকম সে তৃপ্তি লাভ করেছিল। এবার যখন দ্বিতীয় আমটি ক্রয় করছে বা দ্বিতীয় আমটি উপভোগ করছে বা ভোগ করছে, ভোগ করার ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে প্রান্তিক উপযোগ একটু কমে গেছে। প্রথমটা সে ক্রম বলেছি যে ক্রয় কমে থাকবে, এখানে কমছে। তার ফলে হচ্ছে কি যে মোট উপযোগ দেখো এখানে কিন্তু 5 থেকে 9 হয়েছে, বেড়েছে, 5 আর 4 9। পরেরটা গেছে, পরেরটা হলো আরেকটা যখন তৃপ্তি উপযোগ ভোগ করছে, একটা আমের যখন তাই ভোগ করছে, সেখানে তার তৃপ্তি আরেকটু কমছে 3। 3 ফলে কি হচ্ছে ওই 9 থেকে 3 যোগ হয়েছে 12 হয়েছে মোট উপযোগ। এখানে কিন্তু বেড়েছে, কিন্তু কিভাবে ক্রম হ্রাসমান হারে, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1। কিন্তু এখানে দেখো 5 থেকে 9 হয়েছে, 9 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 15, দেখছো 12 থেকে 9 হয়েছে, 9 থেকে কিন্তু 12, 3, তারপর দেখছো 9 থেকে 14, 2, 14 থেকে 15, 1, বাড়ছে। কিন্তু জিনিসগুলো বাড়তে 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 এক সময় আসে কি যখন প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যাবে, তখন মোট উপযোগ সর্বোচ্চ হবে। তো ঠিক আছে, দেখো যে এভাবে চতুর্থ আমের প্রান্তিক 2, এভাবে আমের বিভিন্ন আকার থেকে প্রান্তিক উপযোগ 4, 5, 4, 3, 2, 1, 0 ও -1 টাকা। ষষ্ঠ আমটির তোমার কাছে কোনো উপযোগ না থাকায়, এটা ষষ্ঠ আমটি, এখানে তোমার কাছে কিন্তু কোনো আর কোনো উপযোগ নাই, শূন্য, এই জন্য তুমি এটা কিনতে চাইবে না। তার মানে বলছি যে আর সপ্তম আমটি কিনলে তোমার মোট উপযোগ তখন কমে যাবে, যেহেতু সপ্তম আমের প্রান্তিক উপযোগ 73। এই সপ্তম আম যখন নিতে যাবে তখন মোট উপযোগ এখান থেকে আরো কমে যাবে, এটা যেহেতু এর মান 73। যে বলেছিলাম যে ভাই দোস্ত তুই যদি এরপরে আর দিস তাহলে কিন্তু আমার বমি হয়ে যাবে, তাহলে বমি হয়ে যাওয়া মানে কি ওই 73 হয়ে গেল, আরো কমে গেল। এই জন্য ওই পঞ্চম মোট ক্ষেত্রে যেখানে মোট উপযোগ এখানে শূন্য, উপযোগ নাই, তখন কি সেটা তুমি নিতে চাইবে? অবশ্যই চাইবে না। তাহলে যেখানে একটু প্রান্তিক উপযোগ থাকবে সেই পদ্ধতিই তুমি থেমে যাবে, এখানে বলা হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে একটা জিনিস স্পষ্ট হলো যে প্রান্তিক উপযোগ যেখানে শূন্য হবে বা 1, প্রান্তিক উপযোগ 1 ধরে নাও, প্রান্তিক উপযোগ 1 হলে মোট উপযোগ তখন সর্বোচ্চ হবে। আর যখন প্রান্তিক উপযোগে কিছু নাই, শূন্য না হয়ে 1 না হয়ে 0 হয়, তখন কিন্তু সেটা তোমার ভোগ করতে চাইবে না বা তৃপ্তি সেখানে পাইবেই না, ওটা চাইবেই না কেউ, কোনো ব্যক্তি। কিন্তু আমরা এই কারণে এই যখন প্রান্তিক উপযোগ একেবারে দেখবে যে 1 আছে, মাত্র 1 বা কিছু আছে, ঠিক সেই মতো, তারপরে কিন্তু আমরা, তারপরে আমাদের একটা কথা আছে অন্যদিকে আছে যে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তাহলে মোট উপযোগ সর্বোচ্চ হয়ে যায়। তো এরপর আমরা আলোচনা করব যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। একটু আগে তোমাদের বলেছিলাম যে প্রান্তিক উপযোগ কিন্তু এটা হলো যে আস্তে 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 কমে যায়, আর এই কমে যায় যার কারণে মোট উপযোগ কিন্তু বৃদ্ধি পায়। বাট কিভাবে বৃদ্ধি পায়? ক্রম হ্রাসমান হারে। তো আমরা এবার ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি একটু আলোচনা করব। কি আলোচনা করব? যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। একটা মেশিন দেই, ক্রম মান প্রান্তিক উপযোগ বিধি।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। উপরের উদাহরণ থেকে দেখা যাচ্ছে তুমি বারবার একই আম খেলে, এই যে আগে যে উদাহরণ ছিল দেখছি তুমি বারবার একই আম খেলে আমের প্রতি তোমার আগ্রহ কমতে থাকে এবং উপযোগও কমে যায়। তো দেখেছ যে কমে যায়, উপযোগ কমে বলেই তুমি অতিরিক্ত একক আমের জন্য কম দাম দিতে চাও। বলেছিলাম না প্রথমেই একটা কথা, যে কলা কিনতে গেছো, বলছে যে ভাই তুমি আরেকটা দাম, বলছে না আমি দরকার নেই। তারপর পিড়াপিড়ি করলে আর 4 টাকা দিব। প্রথমে ছিল দিয়েছিল 5 টাকা দিয়ে কিনছ, পরে 4 টাকা। এটা নেওয়ার পর যদি আবারও বলে যে ভাই নাও বা পাশের দোকান দেখছো, কিন্তু না এখানে একটা কথা বলেছি, একই দ্রব্য নির্দিষ্ট সময় একই সময় বলে, আবার যখন যে বলছে পিড়াপিড়ি করছে আরেকটা নাও আরেকটা, তখন বলছে না না ভাই দরকার নেই। আবার তো পিড়াপিড়ি করলে বলছে 3 টাকা। প্রথমেই আমি যে কথা বলেছিলাম তাহলে 3 টাকা দিতে পারি। তো যাই হোক, সেই কথাই বলা হচ্ছে এখানে, তোমাদের বইতে বলছে উপযোগ কমে বলেই তুমি অতিরিক্ত একক আমের জন্য কম দাম দিতে চাও। তো আগের যে সূচিতে দেখা গিয়েছিল যে ষষ্ঠ আমের জন্য প্রান্তিক উপযোগ 0, ওই যে দেখাইছিলাম তোমাদের এখানে যে এই যে সেটা ষষ্ঠ আমের এখানে 0 ছিল। তো আরেকটু একেই রাখি জিনিসটা দেখার পরিষ্কার বোঝার জন্য। দু 1 2 3 4 5 6 7, এটা সাবল হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। প্রথম বলছিলাম এখানে 5 5 4 3 2 1 0 -1, মানে ষষ্ঠম ক্ষেত্রে সে উপযোগ প্রান্তিক উপযোগ টাকায়, মোট উপযোগ টাকায় আমের একক 5 দ্বিতীয় বলছিলাম 5 যোগ 4 সমান 9, 9 যোগ 3 সমান 12, 12 যোগ 2 সমান 14, যোগ 1 সমান 15, 0 সমান 15, 15 বিয়োগ 1 সমান 14। যাক, এটা আমি আবার একটু লিখে রাখলাম, যে যেহেতু বলছি যে পূর্বের সূচিতে উপযোগ ষষ্ঠ আমের ক্ষেত্রে মোট প্রান্তিক উপযোগ কিন্তু 0 থেকে দেখছ। আবার কি বলছে যে সপ্তম আমের প্রান্তিক উপযোগ ঋণাত্মক, অর্থাৎ একই জিনিস বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। সুতরাং ভোক্তা কোন একটি দ্রব্য যত বেশি ভোগ করে তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে। দেখছো এখানে দেখা যাচ্ছে স্পষ্ট। ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলতে আমরা বুঝি একটি দ্রব্য বারবার ভোগ করার ফলে কোন ব্যক্তির ওই দ্রব্যের আস্তে আস্তে তৃপ্তি বা উপযোগ তার কাছে আস্তে আস্তে কমতে থাকে। এই যে কমে আসে, এই কমে আসাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। তাহলে পরিষ্কার কথা হলো, ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। সুতরাং কোন ভোক্তা যদি একটি দ্রব্য যত বেশি, কোন ভোক্তা কোন একটি দ্রব্য যত বেশি ভোগ করে, বলা হচ্ছে কোন ভোক্তা একটি দ্রব্য যত বেশি ভোগ করে, তো সেই তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমতে থাকে। তোমরা এটা স্পষ্ট জানো। এবং প্রথমে আমি যে উদাহরণ দিয়েছি কলা কেনা, তারপরে আমের কথা বলছি এখন, যে একটি ভোক্তার কাছে কোনটি দ্রব্য যত বেশি পরিমাণ ভোগ করতে চাইবে তাহলে তার কাছে ওই দ্রব্যের উপযোগ আস্তে আস্তে তত কমতে থাকবে। এই কমে যাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। তবে এখানে কয়েকটা কথা আছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কয়েকটা শর্ত আছে, 5টি শর্ত এখানে আছে, সেটা তোমাদেরকে একটু নলেজ রাখতে হবে। প্রান্তিক উপযোগ বৃদ্ধির এর শর্তসমূহ।
এখানে 5টি শর্ত শর্ত এই 5টি শর্ত কিন্তু আছে এখানে। এই 5টি শর্ত ওই যে আমি বলেছিলাম যে আজকে না বন্ধুর বাড়ি গেছি, খাইতেই পারছি না, খেতেই পারছি না, খেতে খেতে ভালো লাগছে না, ভালো লাগছে না বলে তখন তো প্রায় বমি এসেছে, মানে ওই যে সে শূন্য মানে আছে, এক হয়ে আছে। কিন্তু রাত যখন বাসায় আসছে, রাত এসে পরের দিন যখন আসছে মনে পড়ছে, যা আরে যা ভুল যা করেছি, বাসায় তোমার মনের সামনে বলছো যে আরে ভুল যা করেছি রে, কালকে দোস্তকে বাড়ি গেছিলাম, বন্ধুকে বাড়ি, বলছিলাম যদি আর একটু খেয়ে আসতাম তো ভালোই লাগতো। কিন্তু না, ওই সময় কিন্তু একেবারেই প্রান্তিক বুঝুক একেবারে জিরোতে ছিল। এই জন্য যে শর্ত কথা বলা আছে, 5টি শর্ত তোমরা খেয়াল করে নাও। যে শর্ত হলো, 1, বলতে হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে তাকে। এটা যদি পাগল হয়, মানসিকভাবে যদি হয়, তো সেখানে সেই ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী হবে না। এক আছে বলতে হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। 1, বক্তা স্বাভাবিক, বক্তা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। বক্তা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। বিচার বুদ্ধি সম্পন্ন 1। নাম্বার 2 কি হবে? বক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারবে। বক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারবে। অর্থ দিয়ে পরিমাপ করতে পারবে। 3, ওই যে বলেছিলাম, এই দেখো এখানে উপযোগের সমান হবে দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে। তার মানে হলো প্রান্তিক উপযোগ যা বলছে যেগুলি মানে এর দাম এরকম আসবে, এখান থেকে এর দাম পরিমাপ করবে, যেহেতু বলছে টাকার দাম পরিমাপ করবে, এই জন্য এটা যে উপযোগ আছে এর সমান হবে, তাই বলা হচ্ছে। 4, দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না। দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না। পছন্দের পরিবর্তন হবে না। মনে করো আমি এখন বাজারে বসে আম কিনতেছি, এখন আম কিনছি, মনে করো 2 কেজি কিনছি বা কিছু কিনেছে, এরপরে হঠাৎ করে কিনছি বলছে না আর কিনবো না, দরকার নেই, আমি আনিব না, মানে টাকা কিন্তু মোটামুটি প্রায় শেষ হয়ে আসছে, যে আরো অন্যান্য বাজার করতে হবে। এই মুহূর্তে হঠাৎ করে পাশে এই মুহূর্তে এসে আমার এক স্যার এসে বলে যে স্যার এই নেন 2000 টাকা বা কিছু টাকা দিয়ে বলে যে এই নেন আপনার রিমোনেশন, একটা কাজ করেছিলেন তার রিমোনেশন। তখন কিন্তু আমার কিন্তু গায়ে একটা জুত এসে যাবে, তখন কিন্তু মনে হবে যে না আর 2 কেজি আম কিনে নি, যা হোক। কিন্তু ওইখানে কিন্তু আয়ের পরিবর্তন হবে না, কিন্তু আয় পকেটে যে টাকা ছিল ওই টাকা দিয়েই কিন্তু হঠাৎ করে টাকা পাইলেই কিন্তু আবার তখন কিন্তু রুচি বেড়ে যাবে, তখন আমার চাহিদায় পড়বে অনেক সময়। তো যাই ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না। আর একটা শর্ত আছে, সেটা হলো নির্দিষ্ট সময় বিবেচ্য। নির্দিষ্ট সময়, তো একটা লিখি এখানে শর্তসমূহ। 5 নম্বর শর্তটা একটু উপরে লিখি। 5 নম্বর শর্ত, নির্দিষ্ট সময় বিবেচ্য। তাহলে বলেছিলাম না একটু আগে যে ওই যে বন্ধুর বাড়িতে বলেছিলাম যে একদিন খেয়ে আসছে, পরের দিন মনে পড়ছে যে আরে ওই দিনটা খাইয়ে আসতে পারলে আর একটু ভালোই হতো, কিন্তু পরের দিন বলে কিন্তু আবার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে নির্দিষ্ট সময়, একই সময় হতে হবে। তাহলে 5টি শর্ত কি কি আমরা দেখলাম এখানে।
যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি 5টি শর্ত মেনে চলে। অবশ্যই সেখানে হলো 1, ভোক্তা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারবে। 2, 3 হলো দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে। 4 হলো দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না। আর একটা 5 নম্বর শর্ত হলো নির্দিষ্ট সময় বিবস্ত। এখানে নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময়ে কোনো স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি দ্রব্যের টাকা দিয়ে তার প্রান্তিক উপযোগকে টাকা দিয়ে পরিমাপ করতে পারবে এমন, আর ভোগ করার যে সময়, আয়, রুচি এবং পছন্দের কোনো পরিবর্তন না হলে তাহলে এই ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এখানে কার্যকরী থাকবে। এখন আমরা যদি রেখাচিত্রের সাহায্যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করতে চাই, তাহলে এই চার্ট এখানে থাকলো। আমরা রেখাচিত্রের সাহায্যে এটা একটু দেখে তোমরা দেখে নাও, এবং আমরা এখানে এইটা দেখার পরে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। তো রেখাচিত্রের সাহায্যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, রেখাচিত্রের সাহায্যে এর দেখানো হচ্ছে এখানে যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা রেখাচিত্রের সাহায্যে আমরা এখানে দেখে দিব। তো তোমরা অবশ্যই যারা লাইভে আছো তারা বইয়ের সাথে একটু মিলাবা, দেখবে যে তোমাদের অর্থনীতি বইতে 31 পৃষ্ঠায় এখানে আছে। দেখো এখানে একটা রেখাচিত্র, আমি এই বইয়ের চারটাই হুবহু দিচ্ছি বোঝার জন্য। পরবর্তীতে তোমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন যখন আসবে তোমরা এটা বুঝতে পারলে নিজেরা তখনই তার সলভ করতে পারবে, এটা আমি আশা রাখি। দেখো ক্রমশ যদি এই এখানে আমরা যে গ্রাফ, তোমরা গ্রাফ করেছো ক্লাস তো মনে হয় 5এই ছিল, এখন তারপরে 8 তো ছিলই। তো এই উলম্ব অর্থে আর আনুভূমিক যে অক্ষ আছে এখানে আমরা লিখি যে এটা মনে গেল ও, এক্স, আর এটা হচ্ছে ওয়াই। ওকে, এই অক্ষে আমরা দিব হলো যে আমের পরিমাণ একক আর প্রান্তিক উপযোগ ও দাম। প্রান্তিক উপযোগ ও দাম, প্রান্তিক উপযোগ ও দাম, আর এটা হচ্ছে আমের পরিমাণ। তো আমরা এখানে দেখি, তো দেখছো যে চিত্রে প্রথম আম থেকে A1 পরিমাণ উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগ লাভ করো। প্রথম আম থেকে যে বলছে যে কি হয়েছে 5 পাচ্ছি, এখানে বেশি আছে, আমরা দিয়ে যাই 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6 7 এখানে লিখলাম। আর হলো আর এদিকে হলো আমের পরিমাণ 1 দেখো। প্রথমে হচ্ছে আমরা দেখছি যে প্রথম আমের ক্ষেত্রে আম থেকে A1 পরিমাণ উপযোগ তথা প্রান্তিক উপযোগ লাভ করো। A1 এখানে এটি 1 দ্বিতীয় আম, তৃতীয় আম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আম আর এখানে হচ্ছে ষষ্ঠ। প্রথম আমের ক্ষেত্রে কি হচ্ছে যে 5 টাকা দাম বলছে, এখানে 5, এই যে এখানে আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে যে 4। আসলে এগুলো কিন্তু গ্রাফ পেপারের সূক্ষ্ম সূক্ষ্ম ঘর, প্রত্যেকটা মানে ঠিক বর্গ ঘর, তো গ্রাফ পেপারে সহজে মিলবে। আমাদের এখানে একটু কম বেশি হতেও পারে,
তৃতীয় ক্ষেত্রে 3, চতুর্থ ক্ষেত্রে এখানে তৃতীয় ক্ষেত্রে সরি দ্বিতীয় ক্ষেত্রে গেছে, প্রথমটা গেছে এই, দ্বিতীয়টা গেছে এই, তৃতীয়টা গেছে এই, চতুর্থটায় এই, পঞ্চম ষষ্ঠ মনে করে এভাবে যাচ্ছে। তো আমরা সহজেই যদি এরকম একটা দাগ দিয়ে আমরা লিখে দিতে রাখতে পারি, সপ্তম ক্ষেত্রে ষষ্ঠ, ষষ্ঠ, তো এখানে প্রথম অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে যাচ্ছে 5, এরকম যে একটা জায়গায় যাচ্ছে 5। দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ, এই পঞ্চম, ষষ্ঠ, এখানে ষষ্ঠ, এই সপ্তম ক্ষেত্রে মনে করি এই। তো আমরা এখানে যদি এভাবে আমরা দাগ দিই, দেখো এই ষষ্ঠমের ক্ষেত্রে এবং সপ্তমের ক্ষেত্রে মাইনাস। তো দেখো তোমাদের যেটা বলতেছিলাম যে এ এখানে দেই, এ বি সি ডি ই এফ, তারপর হলো জি, আমরা জি1। তো প্রথম আমরা ক্ষেত্রে বলছিলাম A1, B1, C1 যদি থাকে এভাবেই তো আছে। হ্যাঁ, D1, E1, F1, এখানে FAB আর প্রমাণ নেই, আর জি আছে কি হচ্ছে এখানে জি মাইনাস জি, এই জি এখানে মাইনাস জি মাইনাস জি1 এই ধরো মনে করতে। তো তোমরা এখানে একটা জিনিস দেখছো, এটাকে আমরা যদি একটা সোজা MU, একে বলা হচ্ছে MU, মার্জিনাল ইউটিলিটি। এখানে বলছে আছে যে উপযোগ, প্রান্তিক উপযোগ। তো আমরা এখানে দেখো যে এই যে প্রথমটা 5, যখন এখানে আছে 5, এই প্রান্তিক উপযোগ কিন্তু এখানে 5 ছিল, তারপরে এই হয়ে গেল। যখন দ্বিতীয়টা আমাদের ক্ষেত্রে দেখো যে এখানে প্রান্তিক উপযোগ 4 হয়েছে, 4 কমে এখানে কমছে 3, C1 এখানে 3 হয়েছে কম, এভাবে কমতে 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 একবার সমান 0, এই যে ষষ্ঠ ক্ষেত্রে 0, তার মানে এই দাগের 0 ক্ষেত্রে হয়ে গেছে। আর এখানে দেখো যে পঞ্চম মাপের ক্ষেত্রে কি হয়েছে, অর্থাৎ 1, এই যে পঞ্চম ক্ষেত্রে 1 হয়েছে 1। তার আগে চতুর্থ মাপের ক্ষেত্রে 2, এ দেখো 2 ছিল, 2, তাহলে 3, এভাবে। যাই হোক, আমরা এখানে দেখছি যে এখানে কি দেখলাম যে এই ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখেছি, দেখলাম যে প্রান্তিক উপযোগ বিধিটা হচ্ছে ক্রম হ্রাসমান হারে হয়, অর্থাৎ এটা হচ্ছে ডান দিকে নিম্নগামী। আর যখনই সপ্তম আমাদের ক্ষেত্রে যখন দেখছি যে মাইনাসে গেছে, তখন দেখো এখান থেকে 0 থেকে নিচের দিকে চলে আসছে মাইনাস, এভাবে। আরো যদি বেশি হয় আরো এবার যেতে থাকবে, একসময় খুব খারাপ অবস্থা হয়ে যাবে। যাই হোক, একজন ব্যক্তি, একজন ভোক্তা এখানে সর্বোচ্চ ভোগ করবে যখন দেখা যায় যে তার প্রান্তিক একেবারে উপযোগ মানে কিছুটা আছে, তারপর যখন একবার 0, তখন কিন্তু আর ভোগ করতে চাইবে না, এটা আমরা জানি। আরেকটা শর্ত আছে যে প্রান্তিক উপযোগ যখন 0 হয়, তখন মোট উপযোগ সর্বোচ্চ হয় থাকে। তো যাই হোক, আমরা আজকের মতো আমরা এখানে শেষ করতেছি যে কিন্তু এই প্রান্তিক উপযোগ যেটা প্রান্তিক উপযোগ রেখাটি নিম্নগামী কেন, যে এটা হচ্ছে সবসময় 22,000 কমে। আরেকটা কথা হচ্ছে যে এর ভিতরে ব্যতিক্রম আছে, কোনো কোনো ক্ষেত্রে হয়, কোনগুলো যদি ওই বিধিগুলো কার্যকরী না থাকে, ওই যে একটা বিধি 5টা বছর শর্ত, ওই শর্ততে না থাকে, অংশ থাকে, সেখানে কিন্তু একটা ব্যতিক্রম হয়। যেমন একজন ডাক টিকিট সংগ্রহ করবে,
তার তো এখানে কত ভোগ, কত কি করো না বলে কোনটা, এরপরে আবার কি চাহিদা কমে গেল, তৃপ্তি লাভ কম কেন, এটা কিন্তু সেখানে আসবে না। এই জন্য ডাক টিকিট সংগ্রহ এই কাজটা কিন্তু আবার এটা কিন্তু ব্যতিক্রম। তো যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা এই বসে বাসায় এই বসেতে মিলাই যখনই যখনই আমার এই ভিডিওটা দেখবে, তখনই তোমরা কিন্তু বইকে সামনে নেবা, মূল বইকে সামনে নিয়ে এগুলো অনুসরণ করবে। আর যদি তোমাদের ভালো লাগবে তাহলে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা, তাহলে আমরা যে কোনো ক্লাস করবো, যে ক্লাস করি কোনো সময়, বা এই যে লাইভে ক্লাস, এগুলো তো সেভ থাকবে, তোমরা যে কোনো সময় এটা দেখে নিতে পারবে, দেখে দেখে এটা তোমরা আলোচনা করবে এবং এই ক্লাসগুলো অনুসরণ করবে। তুমি ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, এই প্রত্যাশা করে আসছি। আসসালামু আলাইকুম।